সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি ডাক্তার মোনা তাহসিন। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কিডনি পাথর সমস্যা ও তার চিকিৎসা। এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আমাদের সঙ্গে রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। তাহলে চলুন অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে নেই আমাদের আজকের অতিথির সাথে। ডাক্তার এ.কে.এম. ফজলে রাব্বী খান ১৯৮৫ সালের নভেম্বর মাসে নরসিংদী জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ২০০৮ সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এফসিপিএস ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সার্জারি বিভাগের কনসালটেন্ট হিসেবে কর্মরত। স্যার, আপনাকে শুভেচ্ছা এবং স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাকেও ধন্যবাদ। স্যার, কিডনি পাথর বলতে আসলে কি ধরনের সমস্যাকে বোঝায় এবং এই ক্ষেত্রে কি কি ধরনের পাথর রয়েছে? কিডনি বিভিন্ন ধরনের পাথর থাকে, এর মধ্যে মোর দেন 75% ক্যালসিয়ামের পাথরগুলো আমরা বেশি পাই, আর একটা হচ্ছে ক্যালসিয়ামবিহীন। ক্যালসিয়াম পাথরের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে যেটা আমরা পাই ক্যালসিয়াম অক্সালেট স্টোন। ক্যালসিয়ামের পাথরগুলোর মধ্যে 60%-এর বেশি ক্যালসিয়াম অক্সালেট স্টোন পেয়ে থাকি আমরা। আর কিছু কিছু হচ্ছে ক্যালসিয়াম ফসফেট পাথর, তারপর ব্রুসাইট স্টোন যেটাকে বলে। আর নন ক্যালসিয়াম পাথর ওগুলোর মধ্যে হচ্ছে ইউরিক অ্যাসিড স্টোন বলি আমরা, তারপর সিস্টিন স্টোন, জ্যানথিন স্টোন, এগুলো থাকে। কিছু কিছু পাথর আছে যেগুলোতে হচ্ছে যে আমরা নর্মাল যখন কোনো সন্দেহ করি, কোনো একটা পেশেন্ট আসে যে মনে হচ্ছে যে তার উপসর্গগুলো দেখে যে তার পাথর বলে মনে হচ্ছে, সেক্ষেত্রে আমরা প্রাথমিকভাবে এক্স রে করি, এক্স রে প্লেন, এক্স রে কিউবি। ও সেক্ষেত্রে ওই এক্স রেতে অনেক সময় পাথরগুলো আসে না, নর্মালি দেখা যায় না। তো সেক্ষেত্রে আমরা একভাবে শ্রেণীবিভাগ করতে পারি যে রেডিওলুসেন্ট স্টোন, মানে যে সমস্ত পাথরগুলো নর্মালি এক্স রেতে আসে না। তো কিছু কিছু পাথর যেমন ইউরিক স্টোন, তারপর পিওর ম্যাট্রিক স্টোন যেগুলো থাকে, বা ইন্ডিনাভের স্টোন, জ্যানথিন স্টোন, এগুলো হচ্ছে যে রেডিওলুসেন্ট স্টোন হিসেবে আমরা বলি। এটাও একটা পাথরের প্রকারভেদ। এই যে কিডনি পাথর, এটি রোগী আসলে কিভাবে বুঝবে বা কখন বুঝতে পারে? আচ্ছা, আসলে প্রেজেন্টেশনটা ইট ইজ ডিফারেন্ট। কিছু কিছু ক্ষেত্রে সাডেনলি কোনো একটা ধরেন আমার পেটে ব্যথা হচ্ছে, ডাক্তার সাহেবের কাছে গেলেন, ডাক্তার সাহেব মনে করলেন যে হয়তো গল স্টোন হয়েছে। তো ইনসিডেন্টাল ফাইন্ডিং অনেক সময় দেখা যায় অ্যাসিমটোমেটিক, তার কোনো পাথরের উপসর্গ নাই, মানে কিডনি পাথরের উপসর্গ নাই, অন্য একটা পরীক্ষা করতে গিয়ে কিডনি পাথর ধরা পড়েছে। তো একটা পেশেন্ট অ্যাসিমটোমেটিক অবস্থায় থাকতে পারে। দুই নম্বর হচ্ছে কিছু সিমটম তার প্রকাশ পায়, যেমন অনেক সময় ব্যথা, আমরা বলি পেইন, ক্যারেক্টারিস্টিক পেইন থাকে। যদি কিডনিতে পাথর থাকে সেক্ষেত্রে দেখা যায় যে আমরা বলি ডাল একিং পেইন, যে সাইডে পাথর হবে সেই সাইডে পিছনের দিকে, পিঠের পিছনের দিকে খুব তীব্র ব্যথা হয়। এবং এই ব্যথাটা সবসময় থাকে, কিছু সময় ওয়াকিং বা এক্সারসাইজে তীব্র হয়, আবার রেস্ট নিলে বা অ্যানালজেসিক খেলে পরে চলে যায়। তো ব্যথা একটা উপসর্গ। আরেকটা হচ্ছে আমরা বলি মেডিকেলের পরিভাষায় হেমাচুরিয়া, তার মানে হচ্ছে প্রস্রাবের সাথে রক্ত যাওয়া, এটাও এক ধরনের উপসর্গ। এবং রিকারেন্ট ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বলি আমরা, দেখা যায় যে কিছুদিন পর পর রোগী বলতেছে যে আমার প্রস্রাবে জ্বালাপোড়া করতেছে বা জ্বর আসতেছে। তো এই ধরনের উপসর্গগুলো নিয়ে সাধারণত কিডনি পাথর প্রেজেন্ট করে। এই যে পাথরের সমস্যা, আমাদের লাইফস্টাইলের কোনো কারণে কি এটি আসলে প্রভাবিত হতে পারে? মেডিকেলের পরিভাষায় কিছু রিস্ক ফ্যাক্টর বলে থাকি, যে হোয়াট আর দ্য রিস্ক ফ্যাক্টর দ্যাট আর রেসপন্সিবল ফর কিডনি স্টোন ফর্মেশন। যেমন এখানে জেন্ডার একটা ইস্যু, ছেলেদের ক্ষেত্রে বেশি হয়। তারপরে এজ একটা ইস্যু, এজ সাধারণত 40 to 60 ইয়ার্স অফ এজে পাথরগুলোর প্রবণতা বেশি হয়। তারপর হোয়াইট পিপলে সাধারণত আমরা দেখি যে এই পাথরগুলো হওয়ার সম্ভাবনা বেশি থাকে। ওয়েদার বা ক্লাইমেট ইট ইজ অ্যান ইস্যু। অনেক সময় যে সমস্ত কান্ট্রিগুলোতে হট ওয়েদার বা ক্লাইমেট খুব বেশি থাকে, সেক্ষেত্রে সেই সমস্ত পপুলেশনে পাথর হওয়ার সম্ভাবনা থাকে। আরেকটা হচ্ছে যে অকুপেশন, কিছু কিছু অকুপেশন আছে যে হিটের মধ্যে দিয়ে কাজ করতে হয়, বা যে বিভিন্ন মিল, ফ্যাক্টরি যেগুলোতে হিট প্রডিউসিং থাকে, ডিহাইড্রেশন বেশি হয়, এই সমস্ত অকুপেশনে যারা জড়িত তাদের ক্ষেত্রেও হওয়ার প্রবণতা বেশি থাকে। এবং ডায়েটারি ফ্যাক্টর, খাওয়া দাওয়ার কিছু ব্যাপার থাকে। যদি আমরা প্রোটিন সমৃদ্ধ খাবার বেশি খেয়ে থাকি, এখন তো হচ্ছে ফাস্ট ফুড, তারপর অনেক ধরনের লাইফস্টাইল আমরা অভ্যস্ত, মডার্ন লাইফস্টাইল, সেগুলোতে দেখা যাচ্ছে যে আমরা স্টেক খাচ্ছি, তারপর হচ্ছে যে বিভিন্ন ধরনের কাবাব খাচ্ছি, হয়তো কার্বোহাইড্রেটের পরিমাণ কমিয়ে দিচ্ছি বা সবজির পরিমাণ কমিয়ে দিচ্ছি, এগুলো বেশি খাচ্ছি। তো হাই প্রোটিন ইনটেক করলে স্টোন হওয়ার প্রবণতাটা বেশি থাকে। মানে লেস ভেজিটেবল বা কার্বোহাইড্রেট, হাই প্রোটিন ইনটেক। এবং ভিটামিন এ ডেফিসিয়েন্সি ইজ এ ফ্যাক্টর। এবং কোনো কোনো পেশেন্টের ক্ষেত্রে দেখা যায় যে রিকারেন্ট ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বলে আমরা, যে বারবার কিছুদিন পর পর তার ইনফেকশন হচ্ছে, এই সমস্ত পেশেন্টের ক্ষেত্রেও অনেক সময় পাথর হওয়ার প্রবণতা বেশি থাকে। পাথর যখন ধরা পড়ে
তখন কি করবেন আসলে? অনেকেই বুঝতে পারেন না যে কি আসলে করণীয় যেমন আছে। গত পরশুদিনও আমি একটা পেশেন্ট দেখেছি। পেশেন্টটা বলছে যে স্যার আমার গ্যাস্ট্রিকের ব্যথা। বললাম যে ব্যথা শুধু কি ডান দিকে থাকে না, এটা সামনের দিকে পিছনে যায় বা পিছন থেকে সামনে আসে? বললো যে হ্যাঁ স্যার, এটা পিছন থেকে সামনের দিকে আসে। স্যার এটা তো আমার কাছে গ্যাস্ট্রিকের ব্যথাই মনে হয়। তো আসলে যখন পেশেন্টরা ব্যথা নিয়ে আসে বা ব্যথার কথা বলে, তখন আমরা কিছু রুটিন পরীক্ষা করি, যেগুলো দিয়ে আমরা আসলে ধরতে পারি যে আইদার এটা কি স্টোন ডিজিজ অর নট। যেমন আমরা প্রথমেই হচ্ছে যে একটা ইউরিন রুটিন মাইক্রোস্কোপিক এক্সামিনেশন করি। যদি পাথর থাকে সেক্ষেত্রে হয়তো পাস সেল পাওয়া যায়, আরবিসি পাওয়া যায়, বা বিভিন্ন ধরনের কাস্ট বা ইয়েগুলো পাওয়া যায়, ক্রিস্টালগুলো পাওয়া যায়। তারপর হচ্ছে একটা প্লেন এক্সরে কিউবি করতে দিই। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার মোর দেন 70 to 80% পাথর আমরা এক্সরেতে আইডেন্টিফাই করতে পারি। তারপর যদি মনে হয় যে না, ওর সিমটমগুলো পাথরের মতো মনে হচ্ছে কিন্তু এক্সরেতে আমার আসছে না, সেক্ষেত্রে আমরা গোল্ড স্ট্যান্ডার্ড যে প্রোটোকল, দ্যাট ইজ নন কন্ট্রাস্ট সিটি স্ক্যান অফ দ্য কিউবি রিজন, সেটা একটা দিয়ে দিলে পরে সেখানে রেডিওলুসেন স্টোনগুলো আইডেন্টিফাই হয়ে যায়। তারপর হচ্ছে আমরা একটা আলট্রাসোনোগ্রাম দিতে পারি। যদি দেখা যায় যে বাইলেটারাল স্টোন, মানে দুই দিকে কিডনিতে স্টোন আছে এবং অনেক বড় স্টোন, বা সেক্ষেত্রে আমরা অনেক সময় ডিটিপি এরানোগ্রাম দিই যে কিডনি ফাংশনটা কেমন আছে। এগুলো সাধারণত এইভাবেই আমরা পাথরগুলো মানে ইনভেস্টিগেশন করে আইডেন্টিফাই করে ফেলি। এরপরে হচ্ছে যে আমাদের অ্যাকর্ডিং টু সাইজ, অ্যাকর্ডিং টু কন্ডিশন, অ্যাকর্ডিং টু প্যারামিটার আমাদের কিছু ট্রিটমেন্ট অপশন থাকে। স্যার, কিডনির পাথর হলে আমরা বলি যে বেশি করে পানি পান করবে, সেটি যদি ছোট সাইজের হয়, বা এক্ষেত্রে এই যে পানির সাথে যে পাথরের রিলেশন, এটি সম্পর্কে যদি একটু কনসেপ্টটা ক্লিয়ার করতেন। এটা হচ্ছে যে আমাদের এরকম একটা ধারণা আছে যে কিডনি পাথর হওয়ার ক্ষেত্রে পানির ভূমিকাটা এরকম যে বেশি পরিমাণে পানি খাবেন তাহলে পাথরটা হবে না। আসলে ধারণাটা এরকম না। যে কোনো অর্গান, এটা হিউম্যান অর্গান, যে কোনো অর্গানই হোক বা যে কোনো জিনিস হোক, যদি আপনি প্রয়োজনের অতিরিক্ত এক্সট্রা লোড দেন, ইট উইল ড্যামেজ। এটা পানি হোক আর যাই হোক। একদম। তো আমাদের যে টার্গেটটা থাকে প্রিভেনশন অফ স্টোন, আমি আসলে কিভাবে চলবো, কিভাবে চললে পরে দেখা যাবে যে আমার পাথর আর হবে না। তো এক্ষেত্রে ফ্লুইড ইনটেক এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। আমরা বলি যে পানিটা এমনভাবে খাওয়া উচিত যেন প্রস্রাবটা মিনিমাম 2.5 থেকে 3 লিটার হয় প্রস্রাব প্রতিদিন, নট ইনটেক। তো দেখা গেল যে আমি খুব রোদে কাজ করি বা আমি এমন একটা এনভায়রনমেন্টে কাজ করি, আমার প্রচুর ঘাম ঝরে, ডিহাইড্রেশন হয়, সেক্ষেত্রে আমার ইউরিন আউটপুট কিন্তু 1 লিটার হচ্ছে, আমি খাচ্ছি 5 লিটার, হচ্ছে 1 লিটার। ইউরিন আউটপুট 2.5 থেকে 3 লিটার যেন হয়। 2 নম্বর হচ্ছে কিছু ডায়েটারি হ্যাবিট আছে বা ফ্যাক্টর আছে যেগুলো আসলে আমরা বলি যে রিকারেন্স অফ স্টোন প্রিভেন্ট করার জন্য খুব ইম্পর্টেন্ট। এর মধ্যে একটা হচ্ছে যে প্রোটিন ডায়েট, মাংস 250 মিলিগ্রামের কম, ডেইলি ইনটেকটা যেন 250 মিলিগ্রামের কম হয়, এটা সেদিকে খেয়াল রাখতে হবে। 2 নম্বর হচ্ছে যে ক্যালসিয়াম কন্টেনিং ডায়েট, এটা হতে পারে আপনার মিল্ক প্রোডাক্ট আর এটসেট্রা। তো এই ক্যালসিয়াম কন্টেনিং ডায়েট যেন লেস দেন 300 or 400 গ্রাম হয় ডেইলি, মানে এর চেয়ে বেশি যেন না হয় প্রতিদিন। যেন পেশেন্টের ডায়েটারি হ্যাবিটের মধ্যে আপনার প্রচুর পরিমাণে সবজি বা এই খাবারগুলো যেন থাকে, ভিটামিন সমৃদ্ধ খাবার, ভিটামিন এ বা ডি সমৃদ্ধ খাবার, এইগুলো যেন থাকে। এবং পেশেন্ট যেন সচেতন থাকে যে তার যে এনভায়রনমেন্ট, তার যে অকুপেশন, সেগুলো যেন কোনোভাবে তার হেলথের উপর একটা বিরূপ প্রভাব না ফেলে। কিডনি পাথর আসলে আমরা কি করে প্রতিরোধ করতে পারি? যদি কিডনি পাথর হয়ে যায় সেক্ষেত্রে আপনি ম্যানেজমেন্ট যদি একটু আমাদের বুঝিয়ে বলতেন যে মেডিকেল ট্রিটমেন্ট কি রকম আছে এবং সার্জারি কখন করতে হবে। আমরা সাধারণত এটা দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে যে কনজারভেটিভ অর এক্সপেক্টেড ট্রিটমেন্ট, আর একটা হচ্ছে যে সার্জিক্যাল ট্রিটমেন্ট। তো কনজারভেটিভ ট্রিটমেন্ট বলতে যেটা বোঝায় যে কিছু আমরা আসলে হয় কি যে যখন কোনো একটা ডায়াগনোসিসে আমরা পৌঁছাই পাথর রিলেটেড, যে আমরা ধরতে পারলাম তার শরীরে পাথর আছে, রোগী খুব টেনসড হয়ে যায় যে স্যার এখন আমার কি হবে, আমার তো পাথর হয়ে গেল, নিশ্চয়ই অপারেশন করা লাগবে। একটা দুশ্চিন্তা এবং মাথায় একটা টেনশন কাজ করে যে পাথর হয়ে গেছে মানেই হচ্ছে তার একটা অপারেশন লাগবে এবং এটা একটা গ্রেট বার্ডেন। আসলে আমরা এটা নিশ্চয়তা দিয়ে রোগীদেরকে বলতে চাই, পাথর মানেই যে আপনার সেটা অপারেশন করতে হবে, নট নেসেসারি। যে সমস্ত পাথরের আমরা বলি যে সাইজ যদি 5 মিলিমিটার অর লেস হয়, সে সমস্ত পেশেন্টের ক্ষেত্রে আমরা 2 সপ্তাহের একটা কনজারভেটিভ ট্রিটমেন্ট প্রোটোকল দিই, মানে ওষুধের মাধ্যমে যেন পাথরটা বের হয়ে আসে। অবশ্যই সেটা হতে হবে কিডনির নালিতে। যদি কিডনির নালিতে পাথর হয় এবং সেটার সাইজ যদি 5 মিলিমিটার কম হয়, সেক্ষেত্রে আমরা কিছু অ্যানালজেসিক মানে ব্যথার কিছু ওষুধ দিই, কিছু স্টেরয়েড দিই, কিছু আলফা ব্লকার ওষুধ দিই। এইগুলো দিলে পরে যেটা হয় যে কিডনি নালির পাথরটা
আস্তে আস্তে উপর থেকে নিচের দিকে ইউরিনারি প্রস্রাবের ব্লাডারে সাথে নেমে বের আসে হয়ে এবং আসে। পরবর্তীতে প্রস্রাবের স্রোতের সাথে বের হয়ে যায়। এটা হচ্ছে আমাদের কনজারভেটিভ ট্রিটমেন্ট প্রোটোকল। বাট কিছু পাথর আছে যে এইগুলো সাইজ যদি মানে কিডনির নালিতে এটা যদি 5 মিলিমিটার বেশি হয়, 6 মিলিমিটার 7 মিলিমিটার, সেক্ষেত্রে আসলে কনজারভেটিভ ট্রিটমেন্টে খুব বেশি রেসপন্স করে না, সাধারণত করে না। 6 মিলিমিটারের উপর হলে পরিসংখ্যান যেটা বলে লেস দেন 5 to 10% ক্ষেত্রে আপনার সেটা বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই সেটা বের হয় না। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে নালীর পাথরের ক্ষেত্রে। এবং কিডনির পাথরের ক্ষেত্রে এখানে আমাদের অনেক ধরনের ট্রিটমেন্ট প্রোটোকল আছে। যেমন আমরা বলি যে ESWL, এক্সট্রা কর্পোরাল শক ওয়েভ লিথোট্রিপসি, যদি 1 থেকে 1.5 সেন্টিমিটার হয়ে থাকে আচ্ছা এবং এই পাথরগুলো যদি আমরা কিডনির যে পেলভিস বলি বা ক্যালিক্স থাকে, কিডনির 3টা ক্যালিক্স থাকে, সুপিরিয়র, মিডল, ইনফেরিয়র ক্যালিক্স, মানে উপরের দিকে, মাঝের দিকে এবং নিচের দিকে। যদি কোনো পাথর এরকম দেখা যায় উপরের দিকে আছে বা মিডল ক্যালিক্সের দিকে আছে এবং এগুলো 1.5 সেন্টিমিটার নিচে আছে, সেক্ষেত্রে আমরা ESWL করে অনেক সময় মানে ক্রাশ করে বের করতে পারি। সেক্ষেত্রে দেখা যায় পেশেন্ট একটা বেডের উপর শুয়ে থাকে এবং নিচের দিকে একটা মেশিন সেট করা থাকে, খটখট খটখট আওয়াজ হয়, ওর মাধ্যমে স্টোনটাকে ক্রাশ করা হয়। ক্রাশ করে একদম স্যান্ড করে এটা প্রস্রাবের মাধ্যমে বের করে দেওয়া হয়। এটা হচ্ছে ESWL। আর যদি দেখা যায় যে স্টোনের ঘনত্ব অনেক বেশি, আমরা ডেনসিটি যদি বেশি, এটা আমরা আসলে হন্সফিল্ড ইউনিট বলি। আচ্ছা। সিটি স্ক্যানের মাধ্যমে যদি দেখি যে হন্সফিল্ড ইউনিট বেশি, ডেনসিটি বেশি, সেক্ষেত্রে অনেক সময় ESWL এর মাধ্যমে সম্ভব হয় না। আচ্ছা সেক্ষেত্রে আমরা আধুনিক যে ট্রিটমেন্ট বলি PCNL, আচ্ছা। পারকিউটেনিয়াস নেফ্রোলিথোটমি, এটা হচ্ছে পিঠের দিকে পেন্সিলের করে। মতো ছিদ্র করে আমরা স্টোন ক্রাশ করে দিক দিয়ে নিয়ে আসা। সাধারণত 2 সেন্টিমিটার অ্যাবভ স্টোন এবং ইনফেরিয়র ক্যালিক্স বা মিডল ক্যালিক্সের স্টোন বা অনেক হার্ড স্টোন এবং স্ট্যাগন স্টোন, অনেক সময় দেখা যায় যে কিডনি জুড়েই পাথর, সেই স্টোনগুলোর ক্ষেত্রে আমরা সাধারণত PCNL করতে পারি। আচ্ছা আরও একটি পদ্ধতি আছে যেটাকে বলে RIRS, আচ্ছা রেট্রোগেট ইন্টারনাল সার্জারি। সেটা হচ্ছে প্রস্রাবের রাস্তা দিয়ে ফ্লেক্সিবল একটা ওয়্যার দিয়ে বা একটা স্কোপ দিয়ে সেটা কিডনি পর্যন্ত নিয়ে গিয়ে ইনফেরিয়র ক্যালিক্সিয়াল যে স্টোনগুলো আছে 1.5 সেন্টিমিটার নিচে, এই পাথরগুলোকে ক্র্যাশ করলে লেজার মাধ্যমে তারপর এটাকে নিয়ে আসা। এটা হচ্ছে যে আচ্ছা, বিভিন্ন মাধ্যম মাধ্যম রয়েছে। রয়েছে। আচ্ছা, অনেক ধন্যবাদ। আমাদের অনুষ্ঠানে একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে আমরা বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ আমাদের দর্শকদের দেখিয়ে থাকি, সেটি এখন দেখে আসবো। সুপ্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে এ পর্যায়ে চলুন দেখে নেই বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। কিডনি বান্ধব খাবার। কিডনি আমাদের শরীরের খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্গ। আমরা যদি সঠিক খাদ্যাভ্যাস গ্রহণ করি এবং লাইফস্টাইল মেনটেন করি, তাহলে কিন্তু আমরা আমাদের কিডনিকে দীর্ঘদিন সুস্থ রাখতে পারি এবং সচল রাখতে পারবো। অনেকেরই আমাদের মধ্যে কিন্তু দেখা যায় উচ্চ রক্তচাপ রয়েছে এবং ডায়াবেটিস রয়েছে, এবং দীর্ঘদিন থেকে এই উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস যদি অনিয়ন্ত্রিত থাকে, তাহলে কিন্তু সেটা কিডনি ডিজিজ বা ক্রনিক কিডনি ডিজিজ সৃষ্টি করতে পারে। আবার দেখা যায় অনেকে কিন্তু ডক্টরের প্রেসক্রিপশন ছাড়াই কিন্তু দেখা যায় অনেক ব্যথানাশক ওষুধ গ্রহণ করে, যার প্রভাবও কিন্তু আমাদের কিডনির উপরে পড়ে। তো এই জন্য কিডনি সুস্থ রাখতে চাইলে এবং কিডনিকে সচল রাখতে চাইলে অবশ্যই আপনাকে পুষ্টিকর খাবার গ্রহণ করতে হবে। কিডনি বান্ধব খাবার যেগুলো রয়েছে সেগুলো গ্রহণ করতে হবে, নিয়মিত হাঁটাহাঁটি এবং এক্সারসাইজ করতে হবে, ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে হবে, এবং অবশ্যই ডক্টরের প্রেসক্রিপশন ছাড়া কোনো ধরনের মেডিসিন গ্রহণ করা উচিত হবে না। চলুন তাহলে জেনে নেওয়া যাক কিডনি বান্ধব খাবার কোনগুলো। শুরুতে যে খাবারের কথা বলবো সেটা হলো আপেল। আপেলে প্রচুর পরিমাণে ভাইটামিন, মিনারেলস এবং কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। আপেলের যে অ্যান্টি ইনফ্ল্যামেটরি গুণ, সেটা কিন্তু আমাদের কিডনিকে পরিষ্কার রাখতে এবং কিডনিকে সচল রাখতে সাহায্য করে। ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা ইউটিআই হওয়ার যে একটা ঝুঁকি রয়েছে, সেটা কিন্তু নিয়মিত যদি আপনি আপেল গ্রহণ করেন, সেখান থেকে কিন্তু আপনি মুক্ত থাকতে পারবেন। এরপরে লাল আঙ্গুর। লাল আঙ্গুরও কিন্তু প্রচুর পরিমাণে ভাইটামিনস এবং মিনারেলস রয়েছে। লাল আঙ্গুর আমাদের কিডনিকে দেখা যায় পরিষ্কার রাখতে সাহায্য করে, আমাদের রক্ত চলাচলে সাহায্য করে। এই জন্য যখন সিজনে লাল আঙ্গুর পাওয়া যায়, সেই সময় আপনি দৈনিক 5 থেকে 6টা লাল আঙ্গুর গ্রহণ করুন, কারণ লাল আঙ্গুর কিন্তু অন্যতম একটা কিডনি বান্ধব ফল। এরপরে যে ফলের কথা বলবো সেটা হলো বেরিস। স্ট্রবেরি, ক্র্যানবেরি, বিভিন্ন ধরনের বেরিস আমাদের দেশে পাওয়া যায়। যদিও এটা বিদেশি ফল, কিন্তু বেরিস কিন্তু আপনার কিডনির জন্য খুবই উপকারী।
বেরিসেও কিন্তু বিভিন্ন ধরনের আপনার অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, ভিটামিন সি, ভিটামিন বি এবং আয়রন রয়েছে, যা কিডনির জন্য খুবই উপকারী। পেঁয়াজ এবং রসুনের কথা আমরা অনেকেই জানি, খাবারে বা দৈনন্দিন রান্নায় কিন্তু আমরা পেঁয়াজ এবং রসুন ব্যবহার করে থাকি। পেঁয়াজ এক ধরনের পচনরোধী এক ধরনের উপাদান রয়েছে পেঁয়াজে, যেটা আমাদের কিডনির যে ধরনের দূষিত পদার্থ থাকে সেগুলো দূর করতে সাহায্য করে, কিডনিকে পরিষ্কার রাখে এবং রক্ত চলাচলে সাহায্য করে, যার কারণে কিন্তু কিডনি সচল থাকে। আপনি খাবার সময় চাইলে এক টুকরো কাঁচা পেঁয়াজ গ্রহণ করতে পারেন, কিংবা রান্নাতেও আমরা কাঁচা পেঁয়াজ ব্যবহার করি। রসুন কুচি আপনি যদি প্রতিদিন সকালে খালি পেটে গ্রহণ করতে পারেন, সেটাও কিন্তু আপনার কিডনির জন্য অনেক উপকারী হবে, কারণ রসুনে রয়েছে সালফার এবং অ্যান্টি ইনফ্লামেটরি অনেক উপাদান রয়েছে এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যেটা আমাদের কিডনির জন্য অনেক উপকারী। ফুলকপি এবং বাঁধাকপি সবজি দুটো আমাদের খুবই পরিচিত এবং আমরা কিন্তু সবাই খেতে পছন্দ করি। ফুলকপিতে কিন্তু ভিটামিন সি রয়েছে, ফলেট রয়েছে এবং এতে কিন্তু আরও বিভিন্ন ধরনের অ্যান্টিঅক্সিডেন্টযুক্ত উপাদান রয়েছে, প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে। ফাইবার কিন্তু আপনার কোষ্ঠকাঠিন্য দূর করে এবং ভিটামিন সি কিন্তু আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। ফুলকপি আমাদের দৈনন্দিন খাবার তালিকায় আমরা রাখতে পারি এবং ফুলকপিটা কিন্তু আপনার কিডনি বান্ধব একটা সবজি। বাঁধাকপিতে প্রচুর পরিমাণে ফাইটোকেমিক্যালস রয়েছে এবং এর পাশাপাশি ভিটামিন সি, ভিটামিন বি রয়েছে এবং প্রচুর পরিমাণে আঁশ রয়েছে। আপনার যদি কোনো ধরনের ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হওয়ার ঝুঁকি থাকে বা অনেকের আছে কিছুদিন পর পরই ইউটিআইয়ের সমস্যা দেখা দেয়, তারা কিন্তু তাদের খাবার তালিকায় বাঁধাকপি রাখতে পারেন। বাঁধাকপিটা আপনি রান্না করে যেভাবে খেতে পারেন তেমনিভাবে কিন্তু এটা সালাদ হিসেবেও গ্রহণ করা যায়। র বাঁধাকপিটা আপনি যত সালাদ হিসেবে গ্রহণ করতে পারবেন সেটা কিন্তু আপনার কিডনির জন্য তত উপকারী। ওমেগা 3 যুক্ত মাছের কথা না বললেই নয়, আসলে মাছে কিন্তু প্রচুর পরিমাণে ওমেগা 3 থাকে। অনেকেই আছে প্রোটিন হিসেবে মাংস গ্রহণ করছেন, ডিম গ্রহণ করছেন, কিন্তু মাছটা যে খুব উপকারী সেটা বুঝতে পারছেন না। আমরা জানি যে ওমেগা 3 আসলে হার্টের জন্য উপকারী, কিন্তু না, ওমেগা 3টা কিন্তু আমাদের কিডনির জন্য অনেক উপকারী। তাই প্রতিদিনের খাবার তালিকায় চেষ্টা করুন এক টুকরো করে মাছ রাখার জন্য। অলিভ অয়েলও কিন্তু দেখা যায় আমাদের কিডনির জন্য খুব উপকারী। অলিভ অয়েলে দেখা যায় অলিক অ্যাসিড রয়েছে এবং এটা কিন্তু কিডনিতে যে জারণ হয় সেটাকে দূর করে আপনার কিন্তু কিডনিটাকে পরিষ্কার রাখতে সাহায্য করে এবং পাশাপাশি কিডনি সচল রাখে। সালাদের সাথে আপনি ড্রেসিং হিসেবে কিন্তু অলিভ অয়েল যোগ করতে পারেন, অথবা দেখা যায় যে অনেকে শাকসবজি রান্না করলে সেখানেও অলিভ অয়েল যোগ করতে পারেন। তবে মাছ কিংবা মাংস রান্নায় কিংবা যেটা ডিপ ফ্রাই করা হবে এমন কোনো রান্নায় অলিভ অয়েল ব্যবহার করা যাবে না। এর পাশাপাশি প্রতিদিন চেষ্টা করুন প্রচুর পরিমাণে তাজা শাকসবজি এবং ফলমূল খাওয়ার জন্য এবং অন্তত 3 লিটার করে পানি পান করুন। তাহলে কিন্তু খুব সহজেই দেখা যায় আপনি আপনার কিডনিকে সচল রাখতে পারবেন, সুস্থ রাখতে পারবেন। তবে যাদের দেখা যায় কিডনিতে সিস্ট রয়েছে কিংবা ক্রনিক কিডনি ডিজিজ রয়েছে বা অ্যাকিউট কিডনি ডিজিজ রয়েছে, সেক্ষেত্রে অবশ্যই একজন নেফ্রোলজিস্ট এবং পুষ্টিবিদের পরামর্শ নিয়ে আপনার ডায়েট প্ল্যান নির্ধারণ করুন। স্যার, সার্জারি মানে আমরা চিন্তা করি যে এখানে অ্যানেস্থেশিয়ার একটি ব্যাপার আছে এবং প্রি অপারেটিভ, পোস্ট অপারেটিভ বিভিন্ন ব্যাপার রয়েছে। তো একটু যদি জানাতেন যে এটি কি আসলে মেজর কোনো অপারেশন বা কি করতে হয় আগে বা পরে? সাধারণত আমরা যে কোনো অপারেশনের ক্ষেত্রে কিছু রুটিন ইনভেস্টিগেশনগুলো করে থাকি। সেই ইনভেস্টিগেশনগুলো যেমন এটা ডিজিজ ভেদে ডিফারেন্ট হয়। যদি আমরা স্টোন ডিজিজের ক্ষেত্রে বলি, আমরা সাধারণত দেখা যায় প্রস্রাবের কিছু পরীক্ষা করতে ইউরিন রুটিন মাইক্রোস্কোপিক এক্সামিনেশন করে থাকি, তার থেকে কালচার সেন্সিটিভিটিও করে থাকি, ক্ষেত্র বিশেষে এক্সরে অথবা নন কন্ট্রাস্ট সিটি স্ক্যান করে থাকি। যদি পেশেন্টের এইজ একটু বেশি হয় সেক্ষেত্রে তার কোমরবিডিটিস আছে কিনা, যে ডায়াবেটিসটাকে কন্ট্রোলে আছে কিনা বা তার কার্ডিয়াক কোনো ইভেন্ট আছে কিনা, সেক্ষেত্রে আমরা ইকো করে থাকি। তারপর হচ্ছে লিভার কোনো প্রবলেম আছে সেটা পিটিএ, পিটিটি এগুলো করে থাকি এবং সিরাম ক্রিয়েটিনিন, ইসিজি এগুলো রুটিন প্যারামিটারগুলো করে থাকি। করে যদি পেশেন্টকে কাউন্সেলিং করতে হয় অ্যাকচুয়ালি, যে তাদেরকে বোঝাতে হয় যে এই যে পাথরটা আপনার একবার হলো সেটা আসলে পরবর্তীতে যে আর হবে না এইটার কোনো গ্যারান্টি নাই। সাধারণত যে কোনো পেশেন্টের যদি পাথর হয়, পাথর ক্লিয়ার করে দেওয়ার বা অপারেশন করে দেওয়ার 5 বছরের মধ্যে 35% পিপলে আবার রিপিট হতে পারে, রিকারেন্স অফ স্টোন হতে পারে এবং 10 বছরের মাথায় 50% পিপলেরও রিকারেন্স অফ স্টোন হতে পারে। তো ইট ইজ এ সিস্টেমেটিক, আমরা বলি যে এটা আসলে আপনার শরীরের
বিভিন্ন রাসায়নিক প্রক্রিয়া এবং মেটাবলিজমের মাধ্যমে এই পাথরটা তৈরি হয়। সুতরাং এটার ব্যাপারে সচেতন থাকতে হবে এবং যে জিনিসগুলো মেনে চললে পরে এটা প্রতিরোধ করা যাবে বা রিকারেন্স প্রিভেন্ট করা যাবে সেগুলো আপনার মেনে নিয়ে এবং খুব সচেতনতার সাথে চলতে হবে। অনেক ধন্যবাদ। আমাদের অনুষ্ঠান আজ এখানেই শেষ করতে হচ্ছে। অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসবার জন্য। আপনাকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল কিডনি পাথর সমস্যা ও তার চিকিৎসা নিয়ে। আশা করছি এই গুরুত্বপূর্ণ তথ্য ও পরামর্শগুলো আপনাদের অনেক অনেক কাজে আসবে। চলুন এই পর্যায়ে দেখে নেই কি থাকছে আগামী পর্বের স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আমি যে আঙুলটা সোজা করলাম, এখানে টেন্ডন, এটা হচ্ছে টেন্ডন, এই যে সোজা হয়ে যাচ্ছে, শক্ত একটা রগ, এটার নাম টেন্ডন। কিন্তু আমি যে এখানে অনুভূতি পাচ্ছি বা আমার মাংসপেশিকে যে সচল রাখতেছে, আমরা বলি মোটর পাওয়ার, যে অনেক সময় হাত প্যারালাইসিস হয়ে যায়, নার্ভ যদি কেটে যায় তাহলে হাত প্যারালাইসিস হয়ে যায়, অথবা আমাদের ব্রেনের সাথে যদি কোনো কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় নার্ভের, যেমন স্পাইনাল কর্ডের যদি ইঞ্জুরি হয়ে যায় তাহলে তো পিঠের রিজনে হলে 2 পা প্যারালাইসিস হয়ে যায়, যদি ঘাড়ে হয় তাহলে 4 হাত পা প্যারালাইসিস হয়ে যায়। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের প্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com এ। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানে বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন নিরাপদে। আল্লাহ হাফেজ।